একদিনের বিশ্রাম শেষে কিছুক্ষণ পর আবারও শুরু টাইগারদের এশিয়া কাপ ক্যাম্প। বাংলাদেশি ব্যাটারদেরও বড় শট খেলার সামর্থ্য আছে বললেন পাওয়ার হিটিং কোচ। আমাদের যে মাঠের ভিতরে বডি ল্যাঙ্গুয়েজ বা খেলার যে জিতার যে থাকে ওইটা দেখলেই বোঝা যায় আমরা ফেভারিট যে কোনো টিমের সাথে। যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ইয়াং টাইগারদের। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকায় সিরিজ জিতে আত্মবিশ্বাসী পেসার ফাহাদ। অনূর্ধ্ব-17 নারী সাফের সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারত ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। একদিন বিশ্রামের পর আজ আবারও শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ ক্যাম্প। সিলেটে ম্যাচ সিনারিওতে ট্রেনিং করবেন লিটনরা। বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা কম তা মানতে রাজি নন নতুন কোচ জুলিয়ান উড। ক্যারিবিয়ানদের তুলনায় টাইগাররা আকৃতিতে ছোট হলেও বড় শট খেলতে সক্ষম তারা। পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন ইংলিশ কোচ। জাকের আলীর ব্যাটিং মন কেড়েছে জুলিয়ান উডের। শক্তি বাড়াতেই অনুশীলনে ভিন্ন ভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন বলেও জানান তিনি। পাওয়ার হিটিং নিয়ে নানা গল্প প্রচলিত টাইগার ক্রিকেটে। ক্যারিবিয়ানদের ব্যাটিং দক্ষতার মতো বড় ছয় হাঁকানোর ক্ষমতা নেই। এসবকে পৌর কাহিনী বলে উড়িয়ে দিলেন টাইগারদের নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। এটা একটা প্রচলিত গল্প যে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা নেই। আমার মনে হয় টাইগাররা বড় শট খেলতে পারদর্শী। এটা 2-4 দিনে হবে না, এটা মানসিকতার ব্যাপার। সঠিক টেকনিক প্রয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে। বাহির থেকে যদি সবাই বলে পারবে না তাহলে নেগেটিভ প্রভাব ফেলবে। প্রক্রিয়া মেনে চলতে থাকলে একটা সময় আত্মবিশ্বাস চলে আসবে, তখন বড় শট খেলতে গিয়ে দ্বিধায় থাকবে না। অনুশীলনে ভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন জুলিয়ান উড। ঢাকায় এই ইংলিশম্যানের হাতে ছিল প্রো ভেলোসিটি ব্যাট। সিলেটে ভারী হাতুড়ি। ব্যাটারদের শক্তি বাড়াতে ব্যবহার করছেন এসব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রথম পছন্দ নয়। এশিয়া কাপের স্কোয়াডে নুরুল হাসান, সোহান আর সাইফ হাসানের জায়গা হয়েছে বিকল্প হিসেবে। আর টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন শান্ত মিরাজ। অভিজ্ঞতায় জিসান আলমের চেয়ে এগিয়ে থাকায় সৌম্য সরকারকে এখনও বয়ে বেড়াচ্ছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের নিজেদের উন্নতিতে পরামর্শ দিলেন প্রধান নির্বাচক। সাম্প্রতিক সময়ে টি-20-র বিবেচনায় না থাকলেও সোহান, সাইফ এখন এশিয়া কাপের স্কোয়াডে। সামাজিক মাধ্যমের প্রভাব নাকি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ? উত্তর দিলেন প্রধান নির্বাচক। লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফরমার নেই। স্পেশালি 5-6 জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। আর তাদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন শান্ত মিরাজ। যদিও এ দুজনকে নিয়েও শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টিম টাইগার্স। শেষ মুহূর্তে কেন পরিকল্পনায় বদল? যখন তিনি প্রথমে দল থেকে বাদ পড়লেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই আর লুকিং ফর অ্যান্ড হোয়াট হি নিড টু ডু টু কাম ব্যাক। শেখ মাহাদি ইজ দেয়ার ইন 11, সো দ্যাট আমাদের যদি এটা 17 মেম্বার হতো, দ্যাট কুড বি মেহেদী মিরাজ কুড বি দেয়ার। পারফরমেন্স না থাকলেও বিবেচনায় আছেন সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্যারিয়ার 10 বছরের হলেও এই ওপেনার এখনও আস্থার জায়গা তৈরি করতে ব্যর্থ। এশিয়া কাপের আগে গুরুত্ব দেয়া হয়েছে অভিজ্ঞতায়, তাই জিসান আলমকে ছাপিয়ে স্ট্যান্ড বাই তালিকায় জায়গা সৌম্য সরকারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টাইগারদের পেস বিপ্লবের নতুন সংযোজন আল ফাহাদ। বয়সভিত্তিক দলে নিজের গতির তাণ্ডবে এরই মধ্যে প্রতিভার স্বাক্ষর রাখছেন মৌলভীবাজারে বেড়ে ওঠা এই ডানহাতি পেসার। সবশেষ ত্রিদেশীয় সিরিজের সর্বোচ্চ উইকেট শিকার আসন্ন যুব বিশ্বকাপে ফেভারিট মানছেন বাংলাদেশকে। এই সংস্করণে আরও একটা শিরোপা চান ফাহাদ, তবে মূল লক্ষ্যটা জাতীয় দলকে ঘিরে। সার্ভিস দিতে চান লম্বা সময়ের জন্য। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতা
আর অসম্ভব গতি, তাই নিয়ে সবশেষ ট্রাই নেশন সিরিজে 14 উইকেটের মালিক আল ফাহাদ। সেই আল ফাহাদ আছেন আমাদের সঙ্গে এবং তার সঙ্গে জেনে নেব তার বর্তমান ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে। ফাহাদ, আপনাকে ধন্যবাদ সময় সংবাদকে সময় দেওয়ার জন্য। আপনি কতটুকু মনে করেন যে এই ট্রাই নেশন সিরিজটা অ্যাপার্ট ফ্রম দ্য উইনিং দ্য ট্রফি, মানে সেটা প্লেয়ারদের খাপ খেয়ে নেওয়ার জন্য কতটুকু ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমাদের ওয়ার্ল্ড কাপ যেহেতু জিম্বাবুয়েতে, সো এর আগে এই সিরিজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, স্পেশালি এই ট্রাই নেশন। তো ওইখানকার আমরা জিম্বাবুয়েতে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ, সো আমরা ওইখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন বা উইকেট কীভাবে বিহেভ করতেছে সব কিছুর সাথে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবো। সো এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। রিসেন্টলি আপনার যে আরেকজন সতীর্থ, আপনার বন্ধু খুব কাছের, ইমন একটা ছোট একটা ইনজুরিতে পড়েছেন এবং বিশ্বকাপের আগে এই ধরনের বিষয়গুলোকেও খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। পেস বোলারদের তো ইনজুরি থাকবে, এটা তো নর্মাল ব্যাপার। বাট ট্রাই করবো, আমাদেরকে টিম ম্যানেজমেন্টও রেস্ট দিয়ে খেলাইতেছে প্লেয়ারদেরকে, পেস বোলার যারা আছে। সো ট্রাই করবো ইনশাআল্লাহ যতটুকু সেফে থাকা যায় আর কি। অনেকে মনে করছেন এই যুব বিশ্বকাপে বাংলাদেশ ফেভারিট হিসেবে যাবে, আপনাদের উপর একটা এক্সপেকটেশনের ভারও খুব বেশি। এই টিমে যারা প্লেয়াররা আছে, আমরা সবাই আন্ডার 14 থেকে একসাথে, ম্যাক্সিমাম প্লেয়ারই আন্ডার 14 থেকে একসাথে খেলতেছে। সো আমাদের মেবি টিম বন্ডিংটা অনেক বেশি স্ট্রং। সো আমরা উই নো ইচ আদার রিয়েলি ওয়েল। তো আমরা মানে এক একজন অন্যজনকে খুব ভালো করেই বুঝি যে ও কী করতে চাইতেছে মাঠের ভিতরে, ও কী করতে চাইতেছে। সো এটা আমাদেরকে অনেক হেল্প করে মাঠের ভিতরে। মাঠের প্র্যাকটিসের বাইরেও নিজেকে নিয়ে কিছু কাজ করতে হয়, আপনি সেই কাজগুলো কীভাবে মেনটেন করেন? পেস বোলারদের মেন্টালি অনেক টাফ হইতে হয়। মেন্টালিটির জন্য আমি আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, আমি ওনাকেই ফলো করি বেশি। আন্ডার 19টাও আমাদের জন্য জাস্ট একটা স্টার্ট হয়েছে এখন। সো এটা আমাদের জন্য একটা বিগনিং। সো আমাদের অবশ্যই ড্রিম সবার ন্যাশনাল টিমকেই সার্ভিস দেওয়া, লং টাইম যাতে ন্যাশনাল টিমে খেলতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি। ইমনকে ছাড়া খেলেছেন, এটা হয়তো আপনার উপর একটা বাড়তি এক্সপেকটেশন বা চাপ, একটা দায়িত্ববোধের জায়গা দেয়। মন থাকে ভালো হইতো, বাট ও নাই, আরও যারা আছে ওরা হয়তো এটা কভার করে দিবে। প্লেয়াররা কি বিশ্বাস করে যে যুব বিশ্বকাপে তারা ফেভারিট হয়ে যাচ্ছে? সিরিজের আপনি স্কোরগুলো দেখলেই বুঝবেন যে, আর আমাদের যে মাঠের ভিতরে বডি ল্যাঙ্গুয়েজ বা খেলার যে জিতার যে থাকে, ওইটা দেখলেই বোঝা যায় আমরা ফেভারিট যে কোনো টিমের সাথেই। দর্শক, কথা বলছিলাম এই মুহূর্তে অনূর্ধ্ব 19 দলের লিডিং যে পেসার আল ফাহাদের সঙ্গে, যার স্বপ্ন অনেক বড়, তবে আলটিমেটলি তিনি দেশের প্রতিনিধিত্ব করতে চান একদম সর্বোচ্চ পর্যায়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ, অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। ভারতের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের সামনে। টুর্নামেন্টের নিজেদের তৃতীয় ম্যাচে হিমালয়ের দেশের বিপক্ষে নামবে লাল সবুজ। গেল ম্যাচের ভুল শুধরে নিয়ে নেপালকে হারানোর লক্ষ্য লিটুর দলের। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ সন্ধ্যা 6টায়। আসরের শুরুটা শুভ হলেও এরপরই একটা ধাক্কা খেতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দলকে। স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় পেলেও ভারতের বিপক্ষে পরের ম্যাচে হার কিছুটা পিছিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বয়সভিত্তিক সাফ কিংবা মূল সাফ সবখানেই ওড়ে বাংলার মেয়েদের জয়ের ঝান্ডা। গেল বছর অনূর্ধ্ব 16 ক্যাটাগরিতেও শিরোপা উঁচিয়ে ধরে এই দলটা। সেই দলের অভিজ্ঞদের নিয়েই এবারের অনূর্ধ্ব 17 দল সাজান কোচ মাহবুবুর রহমান লিটু। আছে বেশ কয়েকটি নতুন মুখ, ইয়ারজান, অর্পিতা, প্রীতিদের ওপর পূর্ণ আস্থা কোচের। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে হার পোড়াচ্ছে লিটুর দলকে। সে ক্ষত পুষিয়ে উঠতে এবার নেপাল মিশন লাল সবুজের সামনে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের ক্ষত সঙ্গী করে যাত্রা শুরু করে নেপাল। ভারতের বিপক্ষে 7-0 গোলের বড় ব্যবধানে হারে হিমালয় কন্যারা। যদিও এর পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ভুটানের বিপক্ষে জিতে। এবার সেই দলের বিপক্ষে জিততে মরিয়া অর্পিতারা। দলের বেশ কিছু ইনজুরি থাকলেও তা কাটিয়ে উঠেছে লাল সবুজ। অনুশীলনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল, যেখানে গোলকিপিং পজিশন নিয়ে ভিন্নভাবে কাজ করতে দেখা যায় কোচকে। দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলা ছিল ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলা হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি। সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান বাংলাদেশের, আর 3-এ আছে নেপাল। তাজিন খন্দকার, সময় সংবাদ। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে দীর্ঘ 24 বছর পর ফেরার রিয়াল ওভেদার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু আজ রাত 1টায়। নতুন মৌসুমের শুরুটা হয়েছে প্রত্যাশিতভাবেই। গেল মৌসুমের সব ব্যর্থতা পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর মিশন লস ব্লাঙ্কোদের সামনে। সেই মিশনে রিয়ালের গুরু শাবি আলোনসোকে নিয়ে পুরনো মাদ্রিদ দেখার অপেক্ষায় ভক্তরা।
মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে মুখিয়ে এই দলটা অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছে রিয়াল। তবে এ ম্যাচেও কোচ পাচ্ছেন না কামাভিঙ্গা, মেন্ডি, বেলিংহাম, এন্ড্রিকদের। কোচের ভরসার জায়গায় থাকবেন এমবাপ্পে, ভিনিসিউস, মাস্তানতুয়ানো, চুয়ামিনি, ভালভার্দেরা। এই ম্যাচে সাসপেনশন থেকে ফিরছেন রুডিগার। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ শাবি আলোনসোর। 24 বছর পর লা লিগায় ফিরে নিশ্চয়ই চমক দেখিয়ে মৌসুম শুরু করতে চাইবে রিয়াল ওভেইদা। 2025-এর জুড়ে সিডি মিরান্দেসের বিপক্ষে প্লে অফের ফাইনাল জিতে লা লিগায় জায়গা করে নেয় এই দলটা। সেজন্য জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে সব ধরনের পরিকল্পনার বাস্তবায়নের চেষ্টা করবে রিয়াল ওভেইদা। তাজিন খন্দকার, সময় সংবাদ। সংশোধিত গঠনতন্ত্র অনুমোদনের জন্য 1 মাস সময় নিয়েছে বাফুফে। এই সময়ের মধ্যে পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে কার্যনির্বাহী সদস্যদের, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এখন কার্যনির্বাহী বৈঠক করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিছুদিন আগে জলসিঁড়িতে বসেছিল বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা। এবার পূর্বাচলের একটি রিসোর্টে হলো ফেডারেশনের চতুর্থ কার্যনির্বাহী বৈঠক। 5 ঘণ্টা ব্যাপী সভায় টিপু সুলতান ছাড়া উপস্থিত ছিলেন বাফুফের সকল কার্যনির্বাহী সদস্য। মোট 11 এজেন্ডায় শুরু হওয়া সভায় শেষ পর্যন্ত আলোচনা হয়েছে 28 এজেন্ডা নিয়ে। তবে বেশিরভাগ এজেন্ডা নিয়েই আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। এমনকি ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাবটাও মেলানো যায়নি সভায়। গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া উপস্থাপন হলেও তা পর্যবেক্ষণের জন্য আরো 1 মাস সময় দেওয়া হয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্যদের। এটার ভিতরে কেউর কোনো ইনকোয়ারি আছে কিনা এবং কেউর কোনো যদি সাজেশন থাকে সেই সাজেশনটাও যাতে আমরা পরবর্তী মিটিংয়ে প্লেস করে আমরা সেটাকে নিয়ে আলাপ আলোচনা করি। তবে গঠিত হয়েছে রেফারিজ কমিটি, যেখানে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাফুফের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি। পাশাপাশি নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, গাজীপুর, নীলফামারী ও রাজশাহীতে শুধুমাত্র ফুটবলের জন্য স্টেডিয়াম চেয়ে সরকারকে চিঠি দিয়েছে ফেডারেশন, যা অনুমোদন পেয়েছে সভায়। সরকার সংশ্লিষ্ট কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে 6টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এছাড়া সভায় আরো গুরুত্ব পেয়েছে নারী দল, বয়স ভিত্তিক দল, ই ফুটবল ও জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন বিশ্রামের পর সিলেটে কিছুক্ষণ পর আবারও শুরু টাইগারদের এশিয়া কাপ ক্যাম্প। বাংলাদেশি ব্যাটারদেরও বড় শট খেলার সামর্থ্য আছে বললেন পাওয়ার হিটিং কোচ। যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ইয়াং টাইগারদের। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকায় সিরিজ জিতে আত্মবিশ্বাসী পেসার ফাহাদ। এবং অনূর্ধ্ব-17 নারী সাফে সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারত ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।